প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ৪৫ বছর অপেক্ষা করার পর তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনিকে ধরতে পেরেছেন। এবার আমরা এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। পাশাপাশি ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় এই নৃশংস হত্যাকাণ্ডটি ঠিক কী কারণে ঘটানো হয়েছে, এর পিছনে কারা রয়েছে, আমরা সেই ঘটনাটা সম্পর্কেও জানতে চাই। একটি হত্যাকাণ্ড যা বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ, একটি রাত যা স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে। আরেকজন মানুষ যিনি দীর্ঘ ৪৫টি বছর ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন অন্ধকারের চাদরে। কিন্তু পাপ কি আসলে কখনো চাপা থাকে, নাকি নিয়তির নিষ্ঠুর পরিহাসে একদিন ধরা দিতেই হয়? অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার মূল পরিকল্পনাকারী ও ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর পর গতরাতে বনানীর ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে ডিবি। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন, তিনি শেষ ব্যক্তি মুজাফফর। ৪৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারীকে গতকালকে রাতে পুলিশ অ্যারেস্ট করেছেন। এই যে ৪৫ বছর পর তাকে অ্যারেস্ট করা হয়েছে, এই ৪৫ বছর তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনের সব থেকে দীর্ঘ সময় ছিলেন ভারতের মধ্যে। এখন তিনি যে বাংলাদেশের মধ্যে আসছেন, কই থেকে আসছেন জানেন? সেই ভারত থেকে আসছেন। তবে একটা কথা মনে রাখতে পারেন, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয়, এটা হচ্ছে জিয়ার বেটা তারেক জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে, এই মোজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৪৫ বছর ধরে পলাতক ছিল সে। মোফাজ্জল হোসেনকে কখন, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডিবি। পরে সংবাদ সম্মেলনে জানানো হবে। তার বিচার হবে সেনা আইন অনুযায়ী, হস্তান্তর করা হবে সেনাবাহিনীর কাছে। ৪৫ বছর পর জিয়াউর রহমানের খুনিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর হচ্ছে। এটাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে জুলাই হত্যাকারী যারা আছে তাদের এই বাংলাদেশে এনে যত বছর লাগুক, যদি ৪৫-এর জায়গায় যদি ৯০ বছর লাগে, তাদের ফাঁসি কার্যকর করা হবে। ছেড়ে দেয় না হাসিনাকে যেরকম তাড়িয়েছে, এই বাংলার জনগণ রিকশাওয়ালা থেকে শুরু করে প্রতিটা শ্রেণী পেশার মানুষ আবার একদিন না একদিন মাঠে নামবে নামবে নামবে, দেখে নিবেন ইনশাআল্লাহ। গোয়েন্দাদের কাছে একটা তথ্য ছিল, সেই তথ্যটা এই মুজাফফর বুঝতে পারে নাই। সেটা কি জানেন? ওনার এই জায়গাটায়, এই নাকের নিচে এই জায়গাটা একটা আঁচিল ছিল, ওই যে কালো কালো একটা আঁচিল ছিল। উনি কিন্তু চেহারা চেঞ্জ করছে, বডি চেঞ্জ করছে, মোটা হয়েছে। উনি কিন্তু ওনার অতীত মুইছা ফেলাইছে, নামও চেঞ্জ করছে, সব কিছু মুইছা এই ডিওএইচএস এর মতো জায়গায় বসবাস করতো। এখানে কিন্তু জানেন ৫ থেকে ৬ রেয়ারের গোয়েন্দা কাজ করে। এই ডিওএইচএস এ যারা থাকে সবই ভাই এই সাবেক আর্মির লোক। এখানে সমস্ত গোয়েন্দারা সবসময় নজরদারি করে। ওর মধ্যেই উনি কিন্তু ছদ্মবেশে ছিল, ৫ ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে যাইতো, কম কথা বলতো, মানুষকে বুঝাইছে। উনি একটা নিরহ টাইপের লোক, রিটায়ার্ড লাইফ, ভারতে ছিল বহুদিন, তারপরে এখানে থাকা শুরু করছে। আর ওই মেয়েকে ফলো করে গোয়েন্দারা ধরে ফেলছে ওই আঁচিলটার কারণে। অপরাধীর অপরাধ বুঝতে পারে না ভাই, চিহ্ন থাইকাই যায়, এটাই তাকে ধরাই দিল। কিন্তু কথা হইলো ধৈরা তো আবার আর্মিদের কাছে দিয়ে দিছে। এখন কি আমরা জানতে পারুম কেন এই হত্যাকাণ্ড হয়েছে, কি কারণে শহীদ প্রেসিডেন্ট শহীদ হইল? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। মেজর মুজাফফর হোসেন ভাই শেয়ানা, আপনারা জানেন এর মধ্যে ঘটনা জানা গেছেন কিভাবে তাকে ধরছে। তাও 2 লাইনে বলি, তার মেয়ে বেসরকারি একটা অফিসে চাকরি করতো, আমাদের দেশের সেরা গোয়েন্দা ভাই, সেরা গোয়েন্দা। ওনারা ওই মেয়েটাকে ফলো করতে লাগলো। বেশ কিছুদিন ফলো করার পর দেখা গেল এই মেয়েটি তো নিজের বাসায় যায়, স্বামীর কাছে যায়, কিন্তু মাঝে মাঝে ডিওএইচএস এর একটি বাড়িতে যায়। ওই বাড়িতে কেন যায়, কার কাছে যায়, ওইটাই তারা ফলো করতে লাগলো। তারপর এই গত বুধবারে ওই ঘরের মধ্যে যায়, বেল বাজাইছে, দরজা খোলা হয়েছে, কাজের লোকজন দরজা খুলছে। কে আপনারা? যে আমরা ওই টেলিকম অফিস থেকে আসছি। উনি কি আসেন? ওই আপার নামটা নিচে, ওই মেয়েটার নামটা নিচে, ওনাকে একটু ডাকেন। ভিতর থেকে কিন্তু এই মুজাফফর শুনতেছে, যেহেতু সে আর্মিতে ছিল তার সন্দেহ হয়েছে এত রাতে অফিসের লোকজন কেন আসবে, কি কারণ। উনি নিজেই বাইর হয়ে আসছে।
গোয়েন্দাদের কাছে একটা তথ্য ছিল, সেই তথ্যটা এই মুজাফফর বুঝতে পারে নাই। সেটা কি জানেন? ওনার এই জায়গাটায়, এই নাকের নিচে এই জায়গাটা একটা আঁচিল ছিল, ওই যে কালো কালো একটা আঁচিল ছিল। উনি কিন্তু চেহারা চেঞ্জ করছে, বডি চেঞ্জ করছে, মোটা হয়েছে, উনি কিন্তু ওনার অতীত মুইচা ফেলাইছে, নামও চেঞ্জ করছে, সব কিছু মুইচা এই ডিওএইচএস এর মতো জায়গায় বসবাস করতো। এখানে কিন্তু জানেন 5 থেকে 6 এয়ারের গোয়েন্দা কাজ করে। এই ডিওএইচএস এ যারা থাকে সবই ভাই এই সাবেক আর্মির লোক। এখানে সমস্ত গোয়েন্দারা সবসময় নজরদারি করে। ওর মধ্যেই উনি কিন্তু ছদ্মবেশে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে যাইতো, কম কথা বলতো, মানুষকে বুঝাইছে। উনি একজন নির্ভর টাইপের লোক, রিটায়ার্ড লাইফ, ভারতে ছিল বহুদিন, তারপরে এখানে থাকা শুরু করছে। আর ওই মেয়েকে ফলো কইরা গোয়েন্দারা ধরে ফেলছে ওই আঁচিলটার কারণে। অপরাধীর অপরাধ বুঝতে পারে না ভাই, চিহ্ন থাইকাই যায়, এটাই তাকে ধরাই দিল। কিন্তু কথা হইলো ধৈরা তো আবার আর্মিদের কাছে দিয়ে দিছে। এখন কি আমরা জানতে পারুম কেন এই হত্যাকাণ্ড হয়েছে, কি কারণে শহীদ প্রেসিডেন্ট শহীদ হইলো? এই তথ্যটা তো আমাদের জানতে হবে। পিছনের রহস্য কি, কারা কারা জড়িত, আমরা কি জানতে পারবো? নিশ্চয়ই জানতে পারবো না। কিন্তু বাপ তো বাপ কেউ ছাড়ে না, নিয়তির লেখা বুঝবেন কিভাবে সেটা তো বুঝতে পারবেন না। কি ধরা খায়া গেল। এই যে চিটাগাং গেছিল কোনো সরকারি কাজে না, সরকারি কাজে না, উনি গেছিলেন ওনার দলের ভিতরে কিছু প্রবলেম ছিল, বিএনপির ভিতরে কিছু প্রবলেম ছিল, দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্ব নিয়ে ওই সার্কিট হাউসে মিডনাইট পর্যন্ত মিটিং করছে সবাইকে নিয়ে, চিটাগাঙে যারা বিএনপি করতো তাদের নিয়ে। ওই দ্বন্দ্ব মিটাইতে কিন্তু ওইখানে গেছিল। দেখেন উনি তখন কিন্তু দেশের একজন প্রেসিডেন্ট, আবার দলেরও প্রধান, যার জন্য ওনাকে যাইতে হয়েছে। এই দলের প্রধান যদি উনি না হয়ে অন্য কেউ হইতো বিএনপি থেকে, তাহলে কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিটাগাং যাওয়ার দরকার হইতো? নিশ্চয়ই দরকার হইতো না। দলের প্রধান এবং দেশের প্রধান, দেখেন ঠিক ওই একই নিয়ম এখনো চলে আসতেছে। একজন মানুষ দেখেন দেশের প্রধান, সরকারের প্রধান, দলের প্রধান এবং আমাদের এই সংসদের প্রধান। শিশির মনির সাহেব এই কথাটা আজকে বলতেছিল। সত্যি তো ভাই, একজন মানুষের এত পাওয়ারের কি দরকার? কি করবে এত পাওয়ার দিয়া? উনি দেশের প্রধান থাকবে, আবার দলেরও প্রধান, সরকারের প্রধান, আবার সংসদেরও প্রধান। এত পাওয়ারের কি দরকার? এই পাওয়ারগুলো ভাগ করে দিতে হবে। ওইটার নামই ছিল সংস্কার। আর এই সংস্কার না হইলে ভাই কোনোদিনই দেশ বদলাবে না। কারণ আপনি যে দেশের প্রধানমন্ত্রী হইলেন, আমরা ভোট দিছি আপনাকে আমাদের প্রধানমন্ত্রী হিসাবে, দলের প্রধান হিসাবে কিন্তু ভোট দেই নাই, আমরা ভোট দিছি দেশের প্রধান হিসাবে। কিন্তু আপনি দেশের প্রধান থাকবেন, দলের প্রধান অন্য কাউকে কইরা দেন, অসুবিধা কি? ওইটুক ছাড় তো দিতেই হবে। কিন্তু আপনারা কি বলতেছেন যে আমরা সংস্কার মানি না? এটা আমরা আগেও বলছি, এখনো বলছি, আমরা সংস্কার মানি না। মির্জা ফখরুল সাহেব বলতেছিল হ্যাঁ যে আমরা সংস্কার মানি না, তবে আমরা সংশোধন করবো। হ্যাঁ, এই সংবিধানকে আমরা সংশোধন করবো, মানে একটু রদ বদল করবে। সংস্কার করলে তো ভাই একজনের হাতে অত পাওয়ার থাকে না। হ্যাঁ ভাই, দেশের প্রধান, সরকারের প্রধান, আবার সংসদের প্রধান, আবার দলেরও প্রধান, এত পাওয়ার থাকে না। এই জন্যই মানে না। আর জুলাই নিয়ে বর্তমানে যে নাটক হইতেছে, নাটক বলা যায় না, পুরাই সিনেমা হয়ে গেছে। কারণ প্রত্যেকেই বলে হ্যাঁ আমরা তো মানি, জুলাইয়ের সঙ্গেই আমরা আছি, আর বাস্তবে যায় দেখেন ওনারা আসলেই নাই। কি বলে জানেন? মির্জা ফখরুল সাহেব বলতেছে ওরা কেন জুলাই চায় আমরা বুঝি না, জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় যাইতে চায়। বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হবে। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেবে না। বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। এই যে উনি বললো জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় যাইতে চায়, কিভাবে ক্ষমতায় যাবে বলেন তো? জুলাইকে কিভাবে ব্যবহার করবে? আসলে উনি কি বলতে চাইছে বুঝছেন? যে এই জুলাই যদি সামনে চলে আসে, জুলাই স্বীকৃতি যদি তারা পাওয়া যায়, সেটাকেই তারা ব্যবহার করবে সাইনবোর্ড হিসাবে যে আমরাই নতুন বাংলাদেশ গড়েছি। এইটাই বুঝাইতে চাইছে। সেটা না মানার মূল রহস্য কিন্তু ফখরুল সাহেবের কথার মধ্যেই লুকায় আছে। একটুখানি চিন্তা করলেই বাই করতে পারবেন উনি যেটা বুঝাইতে চাইছে। গণভোটের রায় যদি চলে আসে, পুরো দেশের মানুষ কি ভাববে? জামাত ইসলাম এবং এই 11 দল এটা ছিনায় আনলো, এই দাবি দাওয়া পূরণ করলো, জনগণের মনের ইচ্ছাটা পূরণ করতে পারছে কে? এই জামাত ইসলাম। পুরো ক্রেডিটটা ওদিকে চলে যায় না, কারণ ওনারা তো আগে থেকে না বলতেছে, মুখে হ্যাঁ বলে নাও বলে, কিন্তু ওরা নার পক্ষেই তো চলে গেছে। ওদের থেকে যদি এখন এটা আদায় করতে পারে, নতুন বাংলাদেশ সামনে চলে আসে তো ভাই। হ্যাঁ, এটাই হচ্ছে মেন জেলাসের কারণ। হ্যাঁ, এটাই মেন জেলাসের কারণ, আর কোনো কারণ নাই। ফাইটা গেছে তো হ্যাঁ ভাই, ফাইটা গেছে, না বলে ফাইটা গেছে। এখন হ্যাঁ বলতে পারতেছে না, কিন্তু হ্যাঁ তো বলতেই হবে। ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে কসম কাটলাম, কসম, আল্লাহর কসম কাটছে, যতক্ষণ পর্যন্ত নাগরিকদের এই অধিকার আদায় করে না দিতে পারবে, গণভোটের রায় আদায় করে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে, রাস্তায় থাকবে। এমন কথা বলছে যদি এটা আদায় করতে না পারি, ওই সংসদে যায় আমাদের কি কাজ? ওই সংসদে যায় তো আমাদের কোনো লাভ নাই। আমাদের কিন্তু সংসদে মানুষ ভোট দিয়ে পাঠাইছে এই গণভোটের রায় আদায় করার জন্য। ভাই ব্রাদার, দেখেন জামাত ইসলামকে মানুষজন যা কিছু বলে, এটা তো আপনারা জানেন কি বলে, ওই যে রাজাকার রাজাকার, ওই পুরানা কাহিনী আলবদর 71 সালের ব্যাপারটা সামনে নিয়ে আসে। 71-এর পরে এই পর্যন্ত ওনাদের কি কি খারাপ কাজ আছে, ওরা কি কি ক্ষতি করছে এই দেশের, এরকম কথা কারো মুখে শুনছেন? শুনেন নাই। ওরা ওই যে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে, ওই যে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলছিল না, ওই একই রাজনীতি ওনারা করতে চায়। কারণ 71-এর পরে দুর্নাম করার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছে না তো ভাই। 71-এ ওনারা কি চাইছিল? 71-এ যা চাইছিল আজ তো তাই শুনতে পাচ্ছেন। হ্যাঁ ভাই, ইন্দিরা গান্ধীর নাতির মুখে কি শুনতেছেন, প্রিয়াঙ্কা গান্ধী কি বলতেছে, যেটার মধ্যে ভাইরাল হয়ে গেছে ভাই, এটা নিয়ে কেউ আলোচনা করে না। কোন মুক্তিযোদ্ধাকে দেখলাম না এটার প্রতিবাদ করতে। প্রিয়াঙ্কা গান্ধী ভাই এই লোকসভাতে, দিল্লি লোকসভায় বলতেছে সবাই সামনে ওপেন, মোদীকে বলতেছে আপনি সবকিছুতে ক্রেডিট নিতে চান, নিজেই মনে করেন সবকিছু করছেন, অপারেশন সিন্দুর আপনারাই করছেন, আমরা আর কেউ জড়িত ছিলাম না। এই যে 71-এর দিকে তাকান তো, আমার দাদি, হ্যাঁ ওই ইন্দিরা গান্ধীর কথা বলতেছে, আমার দাদি ইন্দিরা গান্ধী পাকিস্তানকে 2 ভাগ করে দিয়েছিল এবং বাংলাদেশ নামে একটা দেশ গড়ে দিয়েছিল। আমাদের সোলজাররা এই যুদ্ধ করছে, আমরা তাই ক্রেডিট নেই না, আমরা এগুলো সামনে তুলে ধরি না। আপনি অপারেশন সিন্দুর নিয়ে এত বড়াই করতেছেন, ওই মোদীকে বলতে গিয়া এই সত্যটা প্রকাশ পাইছে। এখন এটা নিয়ে ভাই ভারতের কথা হচ্ছে আমরা এই যে স্বাধীনতা এড়িয়ে দিয়েছি, আমাদের দেশে
বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ মানুষ শহীদ হলো, আমাদের যে রক্ত ঝরলো স্বাধীনতার জন্য, সেই কথা কিন্তু একবারও মুখে আনে না। তারা বলতে চায় ওটা ছিল ভারত এবং পাকিস্তানের যুদ্ধ এবং ওই যুদ্ধে ভারত জয়লাভ করছে। এই সত্যগুলো নিয়ে কোনো টকশোতে আলোচনা হয় না। আলোচনা হয় কোনটা? ওই ৭১-এর কি ভূমিকা ছিল জামাত ইসলামের। আরে জামাত ইসলাম যা কিছু বলছে, ওই প্রিয়াঙ্কা গান্ধী তো এখনো একই কথা বলতেছে। জামাত কি বলছিল তখন? এরা পাকিস্তানকে দুই ভাগ করতে চায়, যার জন্য দেখেন না মুসলমান ভার্সেস মুসলমান যুদ্ধ হয়ে গেল। হ্যাঁ ভাই, ৭১-এ যে যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের সাথে পাকিস্তানি সোলজারের, এটা তো মুসলমান ভার্সেস মুসলমান যুদ্ধ। এই যুদ্ধটা কে লাগাইছিল, কেন লাগাইছিল? প্রিয়াঙ্কার কথা তো ক্লিয়ার। আর এই ব্যাপারটা তখন জামাত মাইনা নিতে পারে নাই, যে ব্যাপারটা এখন আমরা মাইনা নিতে পারতেছি না। বাংলাদেশের এখন রাজনীতি কি ভাই? এটা বইলা বিদায় নু দুইটা দল বাংলাদেশে, অনেক দল আপনারা দেখবেন চোখের সামনে, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, আরো অনেক অনেক আছে। আমি মনে করি দুইটা দল, একটা হচ্ছে বাংলাদেশপন্থী, বাংলাদেশের সন্তান আমরা, আমার মা হচ্ছে বাংলাদেশ। আরেকটা কি জানেন? ভারত বিরোধী। হ্যাঁ, ভারত বিরোধী, কারণ আমাদের লক্ষ লক্ষ শহীদের রক্তের কোনো মূল্যই নাই তাদের কাছে। তারাই সব ক্রেডিট নিয়ে যেতে চায়, ঠিক যেমনি ক্রেডিট নিয়ে চলে যেতে চায়, অর্থাৎ জুলাই ক্রেডিট নিয়ে চলে যেতে চায়। ফখরুল সাহেব যেটা বললো, জামাত ইসলাম ওই ক্রেডিটটা নিতে চায়, কারণ তারা ক্ষমতায় যাইতে চায়। ভাই ব্রাদার, কেন ক্ষমতায় যাবে না? রাজনীতি করে কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই গান মনে আছে, সাধারণ মানুষের কাছে যাও, ওই গান আবার ফেরত আসবে। উপরওয়ালা যা করে ভালোর জন্যই তো করে। একটা বার চিন্তা করেন তো, জামাত যদি কোনো কারণে ক্ষমতা আসতো, আজকে জামাতকে বিচার করতে হইতো কার? শেখ হাসিনার। শেখ হাসিনাকে বাংলাদেশের ইতিহাসের সাথে যার বাবার নাম জড়িত, তার কন্যাকে যখন মহামান্য আদালত রায় দিত, তাকে ঝুলাও, ওই কন্যাকে ঝুলাও। তখন কি দাঁড়াইতো জানেন? হায় হায়, দেশ ডুবে গেল, সব শেষ হয়ে গেল, রাজাকাররা দেশ নিয়ে চলে গেছে, রাজাকাররা এখন মুক্তিযোদ্ধার বিচার করতেছে। এটা মাইনা নিতে পারি না ভাই। দেশে একটা অরাজকতা তৈরি হইতো, গৃহযুদ্ধ লাগিয়ে যেত ভাই। হ্যাঁ ভাই, থামাইতে পারতেন না তো কাউকে, কেউ মানতে পারতো না। জামাত ইসলাম টেকনিক্যালি একটা খেলা খেলছে ভাই। ওনারা ৪-৫ মাস পরে এসে যদিও বলতেছে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, এরকম একটা ইঙ্গিত দিছে ৪-৫ মাস পরে আইসা। আসলে এটা জাস্ট রেকর্ড রাখার জন্য বলা, আর কিছু না। কিন্তু টেকনিক্যালি সরে আসছে। আমাদের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান স্যার বলে না যে আপনারা হয়তো বলতে পারেন কেন আমরা সরে আসলাম, একটাই উত্তর দিছে, আমরা দেশে অরাজকতা চাই নাই, এই দেশটা মগের মূল্য হয়ে যাক, এটা আমরা চাই নাই, রক্তপাত চাই নাই, আমরা শান্তি চাইছি, যার জন্য ফেরত আসছি। অর্থাৎ আমরা পিছায় আসছি। আসলে পিছায় যাওয়াটা বুদ্ধিমানের কাজ হয়েছে। আগামী নির্বাচনে ঠেকাইতে পারবেন না তো, এটা কিন্তু সবাই বুঝা ফেলাইছে। মির্জা ফখরুল সাহেবকে আপনারা কাজে খেলোয়াড় মনে করেন না। উনি বুঝা শুনেই কথাটা বলছে যে জুলাইকে ব্যবহার করে ওরা ক্ষমতায় যাইতে চায়। উনি ইঙ্গিত দিছে ৫ বছর পর এই জামাতকে কেউ আটকাইতে পারবে না, যদি এই জুলাই স্বীকৃতি পাওয়া যায়, গণভোটের রায় পাওয়া যায়। নতুন বাংলাদেশের যে জোয়ারটা আসবে না, সেই জোয়ারে দেখবেন আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় চলে আসছে। এই ব্যাপারটা বুঝা ফেলাইছে মির্জা ফখরুল সাহেব এবং ওনার দলের ভিতরে অনেকেই, যার জন্য এত দ্বিধায় দ্বন্দ্বে পড়ে গেছে। একবার বলে হ্যাঁ, একবার বলে না, বুঝছেন? কিন্তু কোনো দিকেই যাইতে পারবে না, কারণ আল্লাহর কসম কাটছে জামাত ইসলাম, যার জন্য কোনো চিন্তার কারণ নাই। আল্লাহর উপরে ভরসা রাখেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু ২৪ হারিয়ে যেতে দেব না। আসসালামু আলাইকুম। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন, তিনি শেষ ব্যক্তি মুজাফফর। তাই গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটার সুষ্ঠু তদন্ত এবং বাংলাদেশের মানুষ যে ইতিহাস এতদিন ধরে জানেন না, সেই ইতিহাস জানতে পারবে। তবে কিছু আশঙ্কাও আছে। প্রথম কথা হচ্ছে, মেজর মুজাফফর বনানী ডিওএইচএস এর ভেতরে তিনি এতদিন ধরে ছিলেন। গত ২ বছর অন্তত শেখ হাসিনা তো নাই। এই যে ২ বছর, এই ২ বছরেও বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল। তাহলে গেল ২ বছর সেই গোয়েন্দা সংস্থার প্রধান যারা ছিলেন তারা কি করেছেন? তারা কেন তাকে ধরে নাই? তার অবস্থা, তার যেই বাসার যে লোকেশন যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যে বাসায় গুলশানে ছিলেন, খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল। কিভাবে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনাপ্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভিতরে, এটার জন্য সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেনাপ্রধান আজকে দাঁড়িয়ে রেখেছে কয়টা, এই জন্য বাংলাদেশের মানুষ সব ভুলে গেছেন। এবার ভুলে গেলে কপালে বিপদ আছে আবারও। এই ওয়াকার সেই ওয়াকার যে কিনা তার সংস্থার ভেতরে, তার বাহিনীর ভেতরে সদস্যদেরকে দাঁড়িয়ে রাখতে দেয়নি, দাঁড়িয়ে রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। তাদের দাঁড়িয়ে ছিল, দাঁড়িওয়ালা মানুষ যে নামাজ পড়ে ৫ ওয়াক্ত, তাদেরকে শেখ হাসিনা, রাষ্ট্রপতি, সেনাপ্রধান এই সেনানিবাসের কোনো প্রোগ্রাম হলে সেখানে তাদেরকে ডিউটিতে রাখা হতো না। আমার নিজের রিলেটিভ, তার বাবা, আমার ভাই, আমার ভাগ্নে একজন, সে হচ্ছে কি আপনার ভাতিজা আমার। তো সে হচ্ছে কি আপনার এই ২০০০ সম্ভবত ১৮-১৯ এরকম কোন একটা ইয়েতে আপনার কুচকাওয়াজের দিন তার বাবা এসছে, আমার সেই চাচা ভাই, সে এসছে তার চোখের অপারেশন করানোর জন্য। সারাদিন কোয়ার্টারের ভেতরে তাদের ওই বাসায়, তার ওই ইয়েতে বাড়িতে তালা দিয়ে রাখা হয়েছে। তালা দিয়ে রেখে একজন সদস্যকে বাড়ি রাখা হয়েছে, যদি তার কিছু প্রয়োজন হয় সে এনে দিবে, নিয়ে দেবে, কিন্তু তাদেরকে ঘর থেকে বেরিয়ে দেবে না। একমাত্র অপরাধ আমার ওই ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, তিনি তাবলিক করেন, কপালে দাগ আছে, এই জন্য তাকে এইভাবে রাখা হয়েছে। এটাই ঘটেছে এই গেল ১৫ বছর পিলখানা, এই আপনার সেনানিবাসে। যাদের নাচ গান রাতের বেলা সেনাবাহিনীর এই কি বলে এটা ক্লাবগুলোতে আপনার মদ নারী নিয়ে তারপর করতো, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হতো। নামাজ রোজা করা, দাঁড়িয়ে রাখা, এটাকে ভীষণ রকমের অপরাধ মনে করা হতো। এটাই গেল ১৫ বছর এভাবে ঘটেছে। সো সেই ওয়াকারই তো এই ওয়াকার। এই ওয়াকার ২৪-এর পরেও আওয়ামী লীগের প্রতিটা মানুষের পালিয়ে যেতে এই ওয়াকার সহায়তা করেছে। এই যে কদিন আগে শিরিন শারমিনকে দেখলেন নাটক হয়েছে, এই শিরিন শারমিন এই ওয়াকার তাকে এতদিন ধরে সেটা দিয়ে সেনানিবাসে ছিল, তিনি খোঁজ নিয়ে দেখেন। সো সেই ওয়াকারকে জবাব দিতে হবে তিনি এখানে এতদিন কিভাবে ছিলেন। আমার কাছে থাকা যে তথ্য, তিনি কলকাতায় আপনার ১৯৮১ সালে তিনি চলে যাওয়ার পর ৯৬ পর্যন্ত তিনি ভারতে ছিলেন, এবং ৯৬ পর্যন্ত ভারতে থাকাকালীন তিনি ২টা নাম ব্যবহার করেছেন, একটা বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই ২ নামে তিনি বাংলাদেশে আসা যাওয়া করেছেন। এরপরে ৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত তাকে বাংলাদেশে দিতে যাও তুমি, কোনো সমস্যা নেই। সে দিব্যি বাংলাদেশে থেকেছে, খেয়েছে, কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত। ৫ তারিখের পরে ২ বছর তিনি বাংলাদেশে থাকলেন। বাংলাদেশ এই মুহূর্তে সিআইডি প্রধান, ডিজিএফআই প্রধান, ডিবি প্রধান, সবাইকে ধন্যবাদ যে তারা তাকে শেষ পর্যন্ত ধরেছে। এখন তার বিচার, এই বিচারটা আমি মনে করি না এত সহজ হবে করাটা। কারণ হচ্ছে তিনি
এই পিলখানা হত্যাকাণ্ডে আপনার ডক্টর ইউনূসের সময়ে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হলো, সেটা তদন্ত করলো, রিপোর্টটা প্রকাশ করতে দেওয়া হয় না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো কাজও করতে দেওয়া হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ভারত পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আজকে মুজাফফর যে হত্যাকাণ্ডের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত ছিল। এই কারণে তাকে এই বিচার করা এত সহজ হবে না। জেনারেল এরশাদ, তিনি জেনারেল মঞ্জুকে আপনার তার সময় খুব তড়িঘড়ি করে তারপর জেনারেল মঞ্জুকে হত্যা করা হলো। কারণ কি? জেনারেল মঞ্জু সবকিছু জানতেন, কিভাবে কি হয়েছে সেটার সাথেও ভারত জড়িত, তার হত্যার সাথেও ভারত জড়িত। অতএব এই ভারত জড়িত থাকার যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করতে গেলে নানান ধরনের সমস্যা আসবে। এখন আমরা শুনছি যে মুজাফফরকে সম্ভবত তাকে 24 ডিভিশনে পাঠানো হচ্ছে। কারণ 24 পদাতিক ডিভিশনে আপনি সে কর্মরত ছিল, এই জন্য তাকে সেখানে নিয়ে তারপরে কোর্ট মার্শাল করতে হবে, সেনা আইনে বিচার হতে হবে। সেনা আইনে বিচার হলে কি হবে? আপনি বিদ্রোহের জন্য বিচার করবেন। কিন্তু এটা শুধু একটা বিদ্রোহের ঘটনা না, এটার সাথে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িত। তাকে রেখে আমি মনে করি যে আপনার একটা স্বাধীন একটা কমিটি তৈরি করা দরকার, যেটা একদম সার্বজনীন একটা কমিটি হবে। এটা করে তারপরে তাকে দিয়ে ইতিহাসের কোন কোন জায়গায় কোন কোন ঘটনার সাথে সে জড়িত, ভারত কিভাবে কেন তাদেরকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যা করিয়েছিল, এরপরে কি করেছিল, মঞ্জুকে কিভাবে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, এরশাদের সাথে এতদিন ভারতের কি কি ডিল ছিল, এরশাদকে দিয়ে কি কি করানো হয়েছে, এই পুরো ইতিহাস তাকে দিয়ে খুঁজে বের করা সম্ভব। যে কারণে এই ঘটনাটা শুধুমাত্র জিয়াউর রহমান হত্যাকাণ্ড কিংবা ওই সেনা বিদ্রোহ হয়েছিল ওই দিন 30 মে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটার জন্য আমি মনে করি তারেক রহমানকে আরো বেশি কি বলবো যে দায়িত্বশীল এবং সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। আজকে সকালে দেখলাম যে তারেক রহমান আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে, সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। আমার জন্য আজকের দিনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে খুশির খবর হচ্ছে এটা। তারেক রহমান যদি ভারতে না যায়, এটা বাংলাদেশের জন্য, তারেক রহমান না বাংলাদেশের জন্য যেই জায়গায় ভারতকে প্রয়োজন আছে তার অল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করা দরকার এবং ভারতের সাথে সর্বোচ্চ সংকীর্ণতা দেখানো দরকার। তারেক রহমান যাবে না, এটাও আমার কাছে খুবই সুখবর, এই দেশের জন্য একটা ভালো খবর। তো তারেক রহমান ভারতের সাথে করছে, মুজাফফরকে ধরেছে, 111-এর কুশীলভ অনেককে ধরেছে। তার কাছে অনুরোধ থাকবে বিডিআরের পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা এবং যে নিরীহ বিডিআর সদস্যরা এখনো পর্যন্ত জেলখানে আছে প্রায় 450 মানুষ, তাদেরকে বের করে দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 45 বছর অপেক্ষা করার পর তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনিকে ধরতে পেরেছেন। এবার আমরা এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। পাশাপাশি ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় এই নৃশংস হত্যাকাণ্ডটি ঠিক কী কারণে ঘটানো হয়েছে, এর পিছনে কারা রয়েছে, আমরা সেই ঘটনাটা সম্পর্কেও জানতে চাই। মুফাসসির, যিনি প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি চালিয়েছেন, এই সেই খুনি যিনি ধরা পড়েছেন দীর্ঘ প্রায় 45 বছর পরে এসে। কিভাবে ধরা পড়েছেন, আগে শুরুতে আমরা গণমাধ্যমের কাছ থেকে এটা জানবো, এরপর এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য, পাশাপাশি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। এই ভিডিওটি যেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে, কারণ আজকের এই ভিডিওতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তারেক রহমানকে উদ্দেশ্য করে আর কি। আমরা শুরুতে একটু জানার চেষ্টা করি এই খুনি মুফাসসিরকে কিভাবে গ্রেফতার করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী বলা হচ্ছে, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও দীর্ঘ 45 বছর ধরে পলাতক থাকা আসামি মেজর মুফাসসির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার 15 জুলাই মধ্যরাতে রাজধানীর বনানীর DOH এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার 16 জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য মুফাসসির হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ কোর্ট মার্শালের মাধ্যমে এই মুফাসসিরের বিচার সম্পন্ন করা হবে। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাবর কিছু কথা বলতে চাই। বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এর পিছনে কারা ছিল, এটা আমরা দীর্ঘ 4 দশক ধরে জানি না। আমরা এক অজানা ইতিহাস আমরা জেনেছি, আসলে এর পিছনে কারণটা কি ছিল এটা আমরা কেউ জানি না। সুতরাং এই রহস্যটা উদ্ঘাটন করার একমাত্র ওয়ে কিন্তু এখন এই মুফাসসির। যেহেতু এই মুফাসসিরকে ধরা গেছে, সুতরাং এই মুফাসসিরকে দিয়েই এর পিছনে কারা পরিকল্পনাকারী হিসেবে ছিলেন এটা আমরা জাতি হিসেবে জানতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বাংলাদেশের একজন সূর্য সন্তান ছিলেন। ওনার মতো একজন মানুষকে অকালে হারিয়ে বাংলাদেশ যেই বিপর্যয়ের মধ্যে পড়েছে, বাংলাদেশ যে লস করেছে, সেটা আসলে বাংলাদেশের আজীবনের জন্য অপূরণীয় একটা ক্ষতি, যেটা আমরা সারা জীবন দিয়ে যাব। তো সেই মানুষটিকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তার মধ্যে অন্যতম এই মেজর মুফাসসির, যিনি প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গুলি চালিয়েছেন বলে শোনা যায়। তো এমন একজন ব্যক্তি যিনি প্রথম গুলি চালিয়েছেন, যিনি প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেছেন যে এটা জিয়াউর রহমান, তাকে গুলি চালাও, সেই ব্যক্তি এবার ধরা পড়েছে। তো এর পিছনে কারা রয়েছে, নানা রকমের থিওরি আমরা এই 4 দশকে শুনেছি। আমরা কোনো থিওরি আর শুনতে চাই না, আমরা এবার বাস্তবতায় ফিরে আসতে চাই। যেহেতু খুনি নিজেই ধরা পড়েছে, সুতরাং তার সাথে তো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কারা এই ঘটনার পিছনে ছিল, কারা এই ঘটনা ঘটিয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করার
দ্বার প্রান্তে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। খুনির প্রতি কোনো দয়া নয়, খুনির প্রতি কোনো মায়া নয়। আপনি কিছুদিন আগে বলেছিলেন আপনি কোথাও কোথাও কিছু কিছু বিষয়ের প্রতিশোধ নিতে চান না, এ ব্যাপারে কিন্তু অন্তত সেটা শুনতে চাই না। খুনির বিচার অবশ্যই হতে হবে এবং পাশাপাশি আমরা সেই অজানা রহস্যটাও জানতে চাই। জাতি হিসেবে আমরা এমন একজন মানুষকে 1981 সালে হারিয়েছিলাম যার মানে খেসারত আজীবন আমাদেরকে দিয়ে যেতে হচ্ছে। সুতরাং এই রহস্য উন্মোচন আমরা জানতে চাই। তো আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।